কারণ বিএনপি যে কাজগুলি করছে সেটা একজন রাষ্ট্রবিজ্ঞানীর ছাত্র হিসাবে আমি বলতে পারি যে তারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য আর একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সুতরাং সেটাকে যদি আমরা প্রতিহত করতে চাই, আবার আমাদের কথা বলতে হবে। এই যে শিরং ফেরত সালাউদ্দিন সাহেব, উনি যে বারবার খালি বলছেন সংবিধান সংবিধান সংবিধান, এবং একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন যে আমাকে সংবিধানের কথা বলবেন না, আমি 9 বছর ধরে সংবিধান স্টাডি করে এসেছি। তো ওনার কাজকর্ম দেখলে মনে হয় যে উনি সংবিধানটা স্টাডি করেছেন যে ওই সংবিধানকে দেখিয়ে জনগণের ইচ্ছাকে কি করে বাতিল করা যায়, এটার উপরে কিন্তু উনি এক্সপার্টিস অর্জন করেছেন বলে আমার মনে হয়। আমি জানি না উনি বেঁচে থাকলে বিএনপির এই অবস্থা দেখলে উনি কি বলতেন, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছে যেটা লাগছে যে আমি এতদিন পরে যখন আপনাদের ইনভিটেশনে আমি এখানে এসে বসেছি, সেই পুরানো কথাগুলি আবার নতুন করে বলতে হচ্ছে। ফল করি না, আমি কোনোদিন বিএনপির চালানোরও সদস্য না, কিন্তু যে আদর্শ দ্বারা বিএনপি পরিচালিত হয়েছিল, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, আমি বাংলাদেশপন্থী, আমি ভারতপন্থী না, আমি পাকিস্তানপন্থী না, আমি বাংলাদেশপন্থী। আমি মনে করেছি যে আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য, দেশকে সুসংহত করার জন্য যে জাতীয় জাতীয়তাবোধের দরকার, সেই জাতীয় জাতীয়তাবোধ বিএনপি ধারণ করেছে, এবং যে কারণে আমি এটাকে সমর্থন করেছি। এবং হাসিনার এই 15 বছরের দীর্ঘ সময়ে আমি রিলেন্টলেসলি কাজ করেছি হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে এক্সপোজ করার জন্য। সভা সমিতিতে অ্যাটেন্ড করার পরিবর্তে আমি কাগজে নিরলসভাবে লিখেছি, আর্টিকেল ছাপিয়েছি যে কি করে শেখ হাসিনা ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হয়ে উঠছে। এবং যখন ছাত্র জনতার অভ্যুত্থান হলো, তখন তো নিঃশ্বাস রুদ্ধ করে বসেছিলাম যে এই অভ্যুত্থান যেন সাফল্যের মুখ দেখে, আমরা যেন একটা নতুন বাংলাদেশের দিকে ফিরে যেতে চাই, যেটা আমাদের ইয়াং জেনারেশন যারা, তারা সো রিচলি ডিজার্ভ করে। কারণ আমি ছাত্র পড়িয়েছি সারা জীবন, এই সমস্ত ইয়াং জেনারেশন কিন্তু আমার নিজের সন্তানের মতো। এই যে আমাদের ইয়াং জেনারেশনের যে দুঃখ বেদনা, চাকরিহীন অবস্থায় ঘুরে বেড়ানো, তাদের হতাশা, তারা যে আপনার ক্রমান্বয়ে আপনার মাদকের দিকে ঝুঁকে দিচ্ছে, এগুলি আমাকে ক্রমান্বয়ে খুব ব্যথিত করত। এবং আমি ভাবলাম যে 24-এর পরে আমরা সেই বাংলাদেশ ফিরে পাবো। কিন্তু আমি তাকিয়ে দেখি যে বিএনপিকে, যে খালেদা জিয়া ডেমোক্রেসির জন্য কারাবরণ করেছে, এবং ওনার কিন্তু স্যাক্রিফাইস অতুলনীয়। আমি চিন্তা করতে পারি না যে উনি একটা অ্যাবান্ডন জেলে একলা জেল খেটেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এবং যখন অভ্যুত্থানটা হলো, বেগম জিয়া যখন প্রথমবারের জন্য লন্ডনে গেলেন চিকিৎসা করতে, আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম। আমি দেখা করে বললাম যে বেগম সাহেব, আপনি হলেন পলিটিশিয়ান, আমি হলাম একজন একাডেমিশিয়ান, আপনাকে উপদেশ দেবো এরকম ধৃষ্টতা আমার নাই। তবে আমি একটা কথা আপনাকে বলতে চাই বেগম সাহেব, এবং আমি এসেছি এই কথাটা বলার জন্য। ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। আমি বললাম যে এই যে ইয়াং জেনারেশন যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা যদি বিএনপি, আজকে বাংলাদেশ একটা হিস্টোরিক জাংশনে দাঁড়িয়ে আছে, যদি এই ইয়াং জেনারেশনের আশা আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা স্থায়ী স্থান করে নিতে পারবে। আর যদি এটা ধারণ করতে না পারে, তাহলে বাংলাদেশ যেরকম বিপদে পড়বে, বিএনপিও ঠিক একই রকম বিপদে পড়বে। উনি আমার কথাটা শুনলেন, খুব মনোযোগ দিয়ে শুনেছেন। তারপরে তো উনি লন্ডন চলে গেছেন, আমার আর সুযোগ হয়নি তার সঙ্গে দেখা করার। আমি জানি না উনি বেঁচে থাকলে, অসুস্থ অবস্থা, যদিও তখন আমি দেখা করেছিলাম উনি অসুস্থ ছিলেন, কিন্তু আমি দেখেছিলাম ওনার ব্রেন তখনও খুব শার্প, কারণ উনি টেলিভিশন দেখে একেবারে তখনকার রাজনৈতিক অবস্থান সম্বন্ধে উনি অকেফার ছিলেন। আমি জানি না উনি বেঁচে থাকলে বিএনপির এই অবস্থা দেখলে উনি কি বলতেন, সেটা আমি বলতে পারবো না।
কিন্তু আমার কাছে যেটা লাগছে যে আমি এতদিন পরে যখন আপনাদের ইনভিটেশনে আমি এখানে এসে বসেছি, সেই পুরানো কথাগুলি আবার নতুন করে বলতে হচ্ছে। সেই পুরানো কথা, কারণ বিএনপি যে কাজগুলি করছে সেটা একজন রাষ্ট্রবিজ্ঞানীর ছাত্র হিসাবে আমি বলতে পারি যে তারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য আর একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সুতরাং সেটাকে যদি আমরা প্রতিহত করতে চাই, আবার আমাদের কথা বলতে হবে। আমার পক্ষে তো আর কথা বলা সম্ভব না, কারণ আমি 15 বছর সমানে কথা বলেছি। নতুন জেনারেশন নেক্সাস ডিফেন্স যারা করেছেন, অ্যাম্বাসাডার আমসামির আছেন, তারা কথা বলবেন। এই পথ থেকে বিএনপিকে ফেরাতে হবে, কারণ এটা যদি না ফেরাতে পারি আমরা, তাহলে বাংলাদেশ বিএনপি সংকটে পড়বে, তাই নয় বাংলাদেশ সংকটে পড়বে। আচ্ছা, এটা বলে আমি মূল বক্তব্যে যাচ্ছি। সেটা হলো জুলাই সনদকে কেন এরা আপনার স্বীকার করতে চাচ্ছে না। এখানে পূর্ববর্তী বক্তারা বলেছেন এটার আইনি চ্যালেঞ্জ কি। একটা হলো আপনার সাংবিধানিক চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, যেটার ভিত্তি অত্যন্ত দুর্বল। অ্যাডভোকেট রাজ্জাককে খুব স্পষ্টভাবে উনি সোশ্যাল মিডিয়াতেও বলেন, আমি সবসময় ওনাকে ফলো করি, উনি একদম পাই করে দেখিয়ে দিয়েছেন যে আপনারা যে সংবিধানের কথাগুলি বলছেন সেগুলি কত দুর্বল ভিত্তিতে উপস্থিত। আর একটা প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিক প্রশ্ন আপনার সবসময় সংবিধানের দোহাই দিয়ে করা যায় না, কারণ সংবিধানটা তৈরি হয়েছে আপনার রাজনৈতিক প্রশ্নগুলির উত্তর সমাধান করে দেশকে পরিচালিত করার একটা দলিল। আপনি আইন অনেক দেখাতে পারেন, যেমন আপনার এই যে শিলং ফেরত সালাউদ্দিন সাহেব, উনি যে বারবার খালি বলছেন সংবিধান সংবিধান সংবিধান, এবং একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন যে আমাকে সংবিধানের কথা বলবেন না, আমি 9 বছর ধরে সংবিধান স্টাডি করে এসেছি। তো ওনার কাজকর্ম দেখলে মনে হয় যে উনি সংবিধানটা স্টাডি করেছেন, যে ওই সংবিধানকে দেখিয়ে জনগণের ইচ্ছাকে কি করে বাতিল করা যায়, এটার উপরে কিন্তু উনি এক্সপার্টিস অর্জন করেছেন বলে আমার মনে হয়। আজকে যে সংবিধানের কথা তারা বলছেন, রাজ্জাকী সাহেব অনেকবার বলেছেন এই কথাটা, যে আপনার বর্তমানে জাতির পিতা এটা এখনো সংবিধান আছে, কিন্তু তারপরে আপনার ওনার স্পিচ 7ই মার্চের বক্তৃতা, ওটা এখনো সংবিধানের কিন্তু অংশ। এবং একজন মহিলা 7ই মার্চ এটা বাজাতে গেছিল ওই 32 নম্বরে, তখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কেন আপনি অ্যারেস্ট করেছেন তাকে? তাহলে ওই হুকুম যে দিয়েছে অ্যারেস্ট করানোর, সে তো ইলিগাল হুকুম দিয়েছে। ওই মহিলা যা করছিল সে তো কোনো অন্যায় করে নেই, শুধু সংবিধান ফলো করছে। আপনার তো সংবিধানের কথাই রাজনৈতিক বলছে। তো সংবিধান নিয়ে খেলা করতে গেলে যা হয় আর কি, আপনি নিজের গর্তে নিজেই পড়েন।